হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে গত ক্লাসের মতো নাম্বার সিস্টেম থেকে আরেকটা টাইপের অঙ্ক একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এই ধরনের অঙ্ক সমস্ত সরকারি যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, এসএসসি, পিএসসি, ইউপিএসসি সমস্ত পরীক্ষাতে আছে। বিশেষ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি, আরপিএফ, এনটিপিসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক বেশিরভাগ থাকে। তো চলো, এই ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে উত্তর ভুল করে ফেলে, তার কারণ সঠিক পদ্ধতিতে যদি না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সঠিক পদ্ধতিতে কী করে এই ধরনের অঙ্কগুলো করব একটা ট্রিক্সের মাধ্যমে, যাতে ভবিষ্যতে এই ধরনের অঙ্ক উত্তর আদৌ যাতে ভুল না হয় এবং সহজে করা যায়, সেটা আজকে তোমাদেরকে আমি শেখাবো। তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে কী আছে দেখো। প্রথম যে অঙ্ক দেখো, খুবই ছোট অঙ্ক। বলছে যে 256 কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে গুণনীয়ক বলতে কি এখানে ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, ঠিক আছে। 256 যে সংখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে কত না 256 যে সংখ্যাটা রয়েছে তার মধ্যে তার যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা বা স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার নাম্বার রয়েছে। তো এটা করার আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই। তো সেটা হচ্ছে কি, যদি আমাদেরকে বলে যে 24 এর মধ্যে কতগুলো, এর যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে সেই ফ্যাক্টরের মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে। তো আমরা ফ্যাক্টর বের করতে গেলে কী করতে পারবো না, ফ্যাক্টর হচ্ছে কি সেই সমস্ত সংখ্যা যেগুলো দিয়ে সরাসরি এই সংখ্যাকে ভাগ চলে যাবে। তার মানে এদের যে ফ্যাক্টর বলতে কি, তাহলে 24-এর ক্ষেত্রে কী হবে, যে সমস্ত সংখ্যা দিয়ে 24কে ভাগ কাটবে, তো সেটা কি হতে পারে না 1 হতে পারে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে এবং আর কি যাবে না 24 দিয়ে যাবে। তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে কি না 24-এর ফ্যাক্টর, ঠিক আছে, গুণনীয়ক। তো কী আছে, যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে, 1 দিয়ে ভাগ চলে যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে, 8 দিয়ে, 12 দিয়ে, 24 দিয়ে যাবে। তো এক্ষেত্রে এই যে ফ্যাক্টরগুলো বেরিয়েছে বা গুণনীয়কগুলো বেরিয়েছে, এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার কোনগুলো হবে। তো পারফেক্ট স্কোয়ার কোনগুলো হবে না, পারফেক্ট স্কোয়ার হচ্ছে এখানে কি হবে না 1 যেটা রয়েছে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। আর কি রয়েছে না 4 যেটা রয়েছে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এরপর 6, 8, 12, 24 কোনোগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। তার কারণ দেখো, যে পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনগুলো না, যেটাকে বর্গ করলে যে সংখ্যাটা হবে, 1কে যদি বর্গ করি তাহলে কত হবে 1 হবে, যদি 2কে বর্গ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 4 হবে, যদি 3কে বর্গ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 9 হবে, বা 4কে যদি বর্গ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 16 হবে। তাহলে এই যে সংখ্যাগুলো 1, 4, 9, 16 এই সংখ্যাগুলো হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 24-এর যে সমস্ত ফ্যাক্টরগুলো বা গুণনীয়কগুলো বেরিয়েছে তার মধ্যে আমরা শুধুমাত্র দেখলাম যে 1 এবং 4 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর বাদবাকি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে যদি প্রশ্নে যদি দিয়ে দেয় যে 24-এর মধ্যে 24-এর যে সমস্ত ফ্যাক্টর বা গুণনীয়ক আছে তার মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা, তো আমরা সহজেই বলতে পারবো সেটা হচ্ছে কত 1 আর কত 4। তার মানে সেই উত্তরটা কত হবে না স্রেফ 2 হবে। যদি আরেকটা এক্সাম্পল নিই, যদি বলি যে 16, এই 16-এর মধ্যে কতগুলো কী আছে গুণনীয়কের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে প্রথমে আমরা বের করব কি যে 16কে কোন কোন সংখ্যা দিয়ে সরাসরি ভাগ চলে যাবে। তো সেটা কি হবে না 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, আর কত যাচ্ছে না 16 দিয়ে যাবে। এই কটা সংখ্যা, 1-এর পরে 2, 2-এর পরে 3 তো যাবে না, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে এবং তারপর কত 16 দিয়ে যাবে। তাহলে এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো হবে না, এখানে দেখো 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 16 আর একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যদি বলে যে 16-র ক্ষেত্রে কতগুলো এই ধরনের পূর্ণবর্গ সংখ্যা আছে যতগুলো ফ্যাক্টর তার মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 3 হবে। 24-এর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, এর যে গুণনীয়কের মধ্যে 2টি আছে, আর ঠিক 16-র মধ্যে যে সমস্ত গুণনীয়কগুলো আছে সেই গুণনীয়কের মধ্যে পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা কতগুলো হবে না স্রেফ 3টি হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের জাস্ট অঙ্কের জিস্ট, যে সংখ্যাগুলো হবে তার যে গুণনীয়ক হবে সেই গুণনীয়কের মধ্যে কতগুলো কি আছে না পূর্ণবর্গ সংখ্যা আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু জানতে চাই। তো সেক্ষেত্রে আমরা যখন অঙ্ক করব তখন সেক্ষেত্রে সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব। তো এখানে একটা জিনিস দেখো, যে এখানে যে সংখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে কত না 256 দিয়েছে। তাহলে আমরা অঙ্ক যখন সলভ করব সেক্ষেত্রে আমরা কি এইভাবে এক এক করে বের করব।
যখন এই ধরনের বড় বড় সংখ্যা থাকবে তাহলে একে কত দিয়ে ভাগ যাচ্ছে 1 2 3 4 করে এইভাবে অসংখ্য সংখ্যা বের করব, আদৌ কিন্তু তা নয়। তো কী করে করব সলভ, সেটা কি করব না, যেটা 256 আছে আমরা জাস্ট এর এলসিএম করব। এলসিএম করতে গেলে পুরনো নেমে যেভাবে করি, এবং এলসিএম করতে গেলে খেয়াল রাখতে হবে যেটা দিয়ে আমরা কাটবো সেটা অবশ্যই কী হতে হবে না, প্রাইম নাম্বার হতে হবে। প্রাইম নাম্বার বলতে কি না, প্রাইম নাম্বার 1কে বাদ দিয়ে 2 হবে, 3 হবে, 4 কিন্তু হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে, 8 9 হবে না, 11 হবে, 13 হবে। সুতরাং যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব বা কাটবো সেটা হচ্ছে অবশ্যই কী হতে হবে না, প্রাইম নাম্বার হতে হবে, সেটাই। তাহলে প্রথমে কী হবে না, যদি 6 আছে তাহলে 2 দিয়ে ভাগ যাবে, তা 2 দিয়ে করলে কত হবে না, এক্ষেত্রে দেখো 12 দিয়ে 24, তো এখানে কত হবে 128 হবে। এরপর একে আবার 2 দিয়ে করব, তাহলে সেক্ষেত্রে কত হবে 64 হবে। এরপরে আবার 2 দিয়ে যাবে, তো সেক্ষেত্রে কত হচ্ছে 32, আবার 2 দিয়ে যাবে কত হয়ে যাচ্ছে 16, এরপরে আবার 2 দিয়ে যাবে তো কত হবে 8 হবে, আবার 2 দিয়ে যাবে 4, এবং পরে আবার 2 দিয়ে যাবে, জাস্ট 2 হয়ে গেল। তার মানে 256কে যদি আমরা পুরনো নেমে এলসিএম করি তাহলে সেক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টর বা গুণনীয়কগুলো বেরোচ্ছে সেটা কত না, শুধুমাত্র যে সমস্ত প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করলাম সেটা সবগুলো কি হচ্ছে 2 হচ্ছে। তার মানে এক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না, সেটা হচ্ছে তোমার 2, এবং কতগুলো 2 বেরিয়েছে না, এক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7 8টা আছে। তার মানে 2 এর পাওয়ার যদি আমরা 8 করে দিই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো 2 এর পাওয়ার 8 করলে তাহলে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কত না 256। তাহলে এর যখন উত্তর বের করব সেটা কি হবে না, 2 এর পাওয়ার যখন 8 হবে তখন সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কত না, 2 এর যে নাম্বারগুলো হবে সেটা কি হবে না, 2 এর যে পাওয়ারগুলো সেটা 0 দিয়ে শুরু হবে, 2 এর টু দি পাওয়ার 0 হবে, আর এটা 2 টু দি পাওয়ার 2 হবে, আবার 2 এর পাওয়ার কত হবে 4 হবে, তারপরে 2 এর পাওয়ার 6 হবে, তারপরে 2 এর পাওয়ার কত হবে 8 হবে। এরপরে আবার যেতে পারবো না, যেহেতু এখানে 2 এর পাওয়ার ম্যাক্সিমাম কত আছে না 8 আছে। তো এখন তাহলে কি হচ্ছে না, 2 এর পাওয়ার আমরা কিভাবে নিচ্ছি না, আমরা ইভেন নাম্বারে নিচ্ছি, জোড় সংখ্যায় নিচ্ছি, ঠিক আছে। 0 দিয়ে শুরু করছি, তারপরে 2, তারপর 4, তারপর 6, তারপরে 8। যেহেতু এখানে 2 এর পাওয়ার 8 অবধি আছে তো ম্যাক্সিমাম 8, তার বেশি আমরা নিতে পারবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের হবে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে, দেখো কতগুলো বেরোচ্ছে না 1 2 3 4 5। তার মানে এক্ষেত্রে যদি বলে যে 256 কতগুলো বা কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, তার ফ্যাক্টর যে আছে যে ফ্যাক্টরগুলোর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে না 1 2 3 4 5। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 5 হয়ে যাবে। অল্টারনেট যে 4টে উত্তর আছে তার মধ্যে উত্তর কত হয়ে যাবে না 5 হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এখানে 2 এর পাওয়ার 0 2 4 6 8 নিলেন, এখানে 2 এর পাওয়ার 1 3 5 7 নিলে কি হতো না? কীভাবে দেখো, যদি আমি 2 এর পাওয়ার যদি আমি 1 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে 2 হবে, 2 এর পাওয়ার যদি 3 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 8 হবে, আর 2 এর পাওয়ার যদি আমি 5 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো 8 দিয়ে 16, 16 দিয়ে কত হয়ে যাবে না 32 হয়ে যাবে। তো এখানে 2 বলো 8 বলো 32 বলো এগুলো কোনোগুলোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু যেগুলো আমি নিয়েছি 2 এর পাওয়ার 0, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 1 হবে, 2 এর পাওয়ার 2 তার মানে সেক্ষেত্রে কত হবে 4, 2 এর পাওয়ার যদি 4 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 16 হবে, আর 2 এর পাওয়ার যদি আমি 6 নিই তাহলে সেক্ষেত্রে হবে 64 হবে, বা 2 এর পাওয়ার যদি 8 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 256 হবে। এখানে যে সংখ্যাগুলো দেখো সেগুলো হচ্ছে কি না 1 পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা, 16 পূর্ণবর্গ সংখ্যা, 64 এবং 256 সবগুলোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু পাওয়ার যদি আমি 1 3 5 7 9 এভাবে বিজোড় সংখ্যায় পাওয়ার যদি নিই তাহলে সেক্ষেত্রে উত্তর আমাদের কিন্তু ভুল বেরোবে, তার কারণ তার যে মানগুলো হবে সেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং আমাদের কি করতে হবে না, এইভাবে ফ্যাক্টরগুলো বের করার পরে যেটা থাকবে সেগুলোর ক্ষেত্রে কি হবে না, যে সংখ্যাটা বেরিয়েছে বা যে ফ্যাক্টর বেরিয়েছে তার পাওয়ার আমরা সবসময় কি করব না ইভেন নাম্বারে নেব, ইভেন নাম্বার, ঠিক আছে। তো মানে কি জোড় সংখ্যায় নেব, শূন্যটাকে দিতেই হবে। তারপরে কত আছে 2 4 6 8 10 12 এই ধরনের যেগুলো জোড় সংখ্যা আছে সেগুলোকেই শুধুমাত্র নেব, বাদবাকি বিজোড় সংখ্যাগুলোকে আমরা কিন্তু নেব না। কারণ বিজোড় সংখ্যা নিলেই আমাদের কী হবে, যে সংখ্যাগুলো বেরোবে সেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো সেই হিসাবে ম্যাক্সিমাম কত নেবো না, যেহেতু এখানে 8 আছে 8 অবধি নেবো। তাহলে এক্ষেত্রে 2 এর পাওয়ার যেহেতু 8 হয়েছে 256কে আমরা যখন ফ্যাক্টরে পরিণত করলাম তো
সেক্ষেত্রে আমরা কি করব না 8 অবধি ম্যাক্সিমাম যাব, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 8। তাহলে এক্ষেত্রে কটা হলো না 1 2 3 4 5। তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কত হবে যে 256-র যে সমস্ত ফ্যাক্টর বা গুণনীয়ক আছে তার মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা আছে, তো সে সংখ্যাটি হচ্ছে কত না 5। এরপরের অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে 729-এর কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে সংখ্যাটা কত দিয়েছে না 729। 729 যে সংখ্যাটা দিয়েছে বলছে যে এর যে সমস্ত গুণনীয়ক হবে সেই গুণনীয়কগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার কত হবে। তো অঙ্ক আমরা জেনে ফেলেছি, সুতরাং এটাকে করতে আমাদের অসুবিধা নেই। প্রথমে আমাকে কি করতে হবে না আমাকে এর এলসিএম বের করতে হবে, যেটা এলসিএম করতে হবে পুরনো নিয়মে এলসিএম, এবং সেটা কিভাবে কী জন্য না এর কতগুলো গুণনীয়ক বা ফ্যাক্টর রয়েছে সেটা বের করার জন্য। এবং সেটা কি করতে হবে, যেটা দিয়ে ভাগ করব বা যে সংখ্যাগুলো দিয়ে করব সেটা অবশ্যই কী হতে হবে না মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, মৌলিক সংখ্যা হতে হবে। সুতরাং আমরা কি করব 2 নেব, 3 নেব, 4 কিন্তু নেব না। তার কারণ 4 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। 5 নেব, 6 নেব না। তার কারণ কি 6 কোনো মৌলিক সংখ্যা নয়, 6 হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা সেইগুলো যেটা হচ্ছে কি যে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো যাদের ফ্যাক্টর বা গুণনীয়ক থাকবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রথমে কী হবে, যেহেতু এখানে 9 আছে তো বিজোড় সংখ্যা, তার মানে এর ক্ষেত্রে কী হবে তো 2 যাবে না। তো কত হবে এটা 9 2 11 সাথে 18, তার মানে 3 দিয়ে যাবে সহজে। তো কত হবে এটা 24 3 72, 3 3 9 243। এরপরে আবার কত যাবে 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3। এরপরে আবার 3 দিয়ে যাচ্ছে, সে কত হয়ে যাচ্ছে এখানে দেখো না এর মধ্যে 2 যাবে আর কত যাবে 27 27। এরপরে আবার 3 দিয়ে যাচ্ছে, 9 3 27, আবার 3 দিয়ে যাবে এবং 3 3 9। তার মানে এক্ষেত্রে আমাদের যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে কত না 3-এর পাওয়ার কত হচ্ছে, কতগুলো 3 হচ্ছে, তার কারণ এখানে যতগুলো আমাদের গুণনীয়ক বা ফ্যাক্টর বেরিয়েছে সেগুলো সবগুলোই 3 বেরিয়েছে। তো তার সংখ্যা কতগুলো না 1 2 3 4 5 6। তার মানে এক্ষেত্রে কত হবে না 3-এর পাওয়ার হচ্ছে 6, এটাই আমাদের বেরিয়েছে। তাহলে এক্ষেত্রে 3-এর পাওয়ার কতগুলো বেরিয়েছে না 1 2 3 4 5 6, 6টা বেরিয়ে গেছে। তাহলে 6টা যদি বেরোয় তাহলে এক্ষেত্রে আমরা কী নেবো না এর আগের অঙ্কে বলেছিলাম যে এগুলো নেবো 3-এর পাওয়ার বা যে সংখ্যাগুলো বেরোবে, যে ফ্যাক্টরগুলো বেড়েছে তার পাওয়ার আমরা কি করব না ইভেন নাম্বারে নেবো, জোড় সংখ্যায় নেবো। তাহলে এক্ষেত্রে আমাদের কত হচ্ছে দেখো না প্রথমে নেবো কত 3-এর পাওয়ার 0, তারপরে নেবো 3-এর পাওয়ার 2, তারপরে নেবো 3-এর পাওয়ার 4 এবং তারপরে নেবো কত 3-এর পাওয়ার 6। ঠিক আছে, 6 অবধি যাবো, যেহেতু 3-এর পাওয়ার এখানে 6 আছে, 6টা আছে 1 2 3 4 5 6টা আছে, তো ম্যাক্সিমাম আমরা 6 অবধি যাবো, সুতরাং 6-এর আর বেরোতে পারবো না। তাহলে 3-এর পাওয়ার 0, 3-এর পাওয়ার 2, 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 6। তো আমাদের এক্ষেত্রে কটা হয়ে গেল না এখানে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে 1 2 3 4, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4টে হয়ে যাবে। তার মানে এখানে যেটা বলেছিল যে 729-এ যে সমস্ত গুণনীয়ক হবে তার মধ্যে সেই গুণনীয়কগুলোর মধ্যে কতগুলি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না 4 হবে। ঠিক এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করব, তাহলে কিন্তু কী হবে অঙ্ক খুব সহজে হবে এবং অঙ্ক ভুল হওয়ার কিন্তু আদৌ কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং পদ্ধতি যা সেইটুকুই, পুরনো পদ্ধতিতে আমরা যেভাবে এলসিএম করতাম সেই পদ্ধতিতে এলসিএম করব, এবং এলসিএম করতে গিয়ে আমরা যেটা দিয়ে ভাগ করব বা যে ফ্যাক্টরগুলো বের করব সেটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, এবং মৌলিক সংখ্যা কত হয়, যেমন এখানে কত হয়েছে না সবই 3 হয়েছে, এবং কতগুলো 3 হয়েছে 6টা হয়েছে, তবে 3-এর পাওয়ার 6। সুতরাং আমরা কোনগুলোকে নেব না 3-এর পাওয়ার 0 থেকে শুরু করে শুধুমাত্র ইভেন নাম্বার বা জোড় সংখ্যার পাওয়ারগুলোকে আমরা নেব। কত অবধি নেব না যত অবধি পাওয়ার আছে ম্যাক্সিমাম ঠিক তত অবধি। তাহলে এক্ষেত্রে 3-এর পাওয়ার যেহেতু 6 ছিল, তাহলে 3-এর পাওয়ার 0, 3-এর পাওয়ার 2, 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 6। তো টোটাল কতগুলো হচ্ছে না 1 2 3 4। তার মানে 729-এর মধ্যে যে সমস্ত গুণনীয়ক আছে তার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কতগুলি না 4টি। এবারের অঙ্ক দেখো, অঙ্কটা একটু আলাদা। তো অঙ্কটাতে কি বলছে সংখ্যা না বলছে যে 1800-র কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে যে সংখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে কত না 1800 দিয়েছে, আরও বড় সংখ্যা দিয়েছে। তো 1800, তাহলে প্রথমে আমরা কি করব না যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা এলসিএম পদ্ধতিতে তার কি করব না ফ্যাক্টর বা গুণনীয়ক আমরা বের করব, এবং অবশ্যই সে ফ্যাক্টরগুলো কি হবে না মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হতে হবে।
তাহলে এক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারছি যে 1800 শূন্য আছে, তো এটা কি হবে না প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে যদি যায় 2 দিয়ে গেলে কত হবে এক্ষেত্রে না 900 হবে, পরে আবার 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে গেলে কত হবে 450 হবে, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হয়ে যাচ্ছে না 225 হবে, ঠিক আছে। এবার 5 আছে, তার মানে 2 দিয়ে যাবে না, 5 2 7 2 9, তো 9 মানে এক্ষেত্রে কত 3 হবে, তো কত হচ্ছে না 75, আবার 3 দিয়ে যাবে, তো সেক্ষেত্রে কত হবে 25, এবার কিন্তু 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে না এবারে 5 দিয়ে যাবে, 5 5 25, ঠিক আছে। তাহলে 1800কে আমরা কি করলাম না যে সমস্ত ফ্যাক্টরগুলোকে সেগুলো মৌলিক যে সমস্ত মানে গুণনীয়ক সেগুলো আমরা বের করলাম, সেটা হচ্ছে কত না 2 কতগুলো হয়েছে 1টা 2টো 3টে, 3 হয়েছে 1টা 2টো এবং 5 হয়েছে কত না 1টা 2টো। তাহলে এক্ষেত্রে আমার যে ফ্যাক্টরগুলো বেরিয়েছে সেই ফ্যাক্টরগুলো কত বেরিয়েছে না 2 বেরিয়েছে, 2 এর পাওয়ার কতগুলো 1 2 3, 3টে হয়েছে, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3, আর কি আছে না 3 বেরিয়েছে, 3 কতগুলো আছে না 1 আর 2, 3 এর পাওয়ার হচ্ছে 2, আর কি বেরিয়েছে 5 বেরিয়েছে, তো 5 কতগুলো না 5 হচ্ছে 2টো 1 আর 2, তো 5 এর পাওয়ার হচ্ছে 2। তার মানে যে 1800 যে সংখ্যাটা তার যে সমস্ত মৌলিক যে সমস্ত গুণনীয়কগুলো বেরিয়েছে বা ফ্যাক্টরগুলো বেরিয়েছে সেটা হচ্ছে কত না 3টে 2, 2টো 3 এবং 2টো 5, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক আগে যে নিয়মে সেই নিয়মে আমরা বের করবো, সেটা হচ্ছে কি যে প্রথমে যদি বলি যে 2 এর ক্ষেত্রে কতগুলো হবে, 2 এর ক্ষেত্রে কী হবে 2 এর পাওয়ার 3 অবধি আমরা যাব এবং 2 এর পাওয়ার 0 নেব, 2 এর পাওয়ার 2 নেব, আর কি হবে এরপরে কত হবে 2 এর পাওয়ার কত হতে হবে, যেহেতু মানে জোড় সংখ্যায় যদি নিই ইভেন সংখ্যায় নিই ইভেন নাম্বারে পাওয়ারটা, তাই 2 এর 0, তারপরে 2 এর 2, তারপরে নিতে হবে 2 এর 4, 2 এর 4 তো নিতে পারবো না, তার কারণ ম্যাক্সিমাম এখানে কত আছে না 2 টু দি পাওয়ার 3 আছে, সুতরাং এখানে তারপরে 2 এর পাওয়ার 4 কিন্তু আমরা নিতে পারবো না, তো 2 হয়ে গেল। এরপরে যেটা আছে কত না 3, 3 এর ক্ষেত্রে কত হবে না প্রথমে 3 এর পাওয়ার 0, তারপরে নিতে হবে 3 এর পাওয়ার 2, তো এখানে যেহেতু 2 অবধি আছে তাহলে 2 অবধি থেমে যাব, তারপরে তার নেওয়াই যাবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কত না 5, 5 এর ক্ষেত্রে কি আছে না 5 এর প্রথমে পাওয়ার হচ্ছে 0, তারপরে 5 এর পাওয়ার হচ্ছে 2, এখানে যেহেতু পাওয়ার 2 আছে তাহলে 2 অবধি গিয়ে আমরা থেমে যাব। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না এখানে হচ্ছে কত না 2টো, আর এখানে কত হচ্ছে এখানেও 2টো, আর এখানে কত হচ্ছে এখানেও 2টো। তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর কী হবে না যেগুলো আছে সেগুলোকে গুণ করে ফেলবো, 2 গুণিতক 2 গুণিতক 2, তো এক্ষেত্রে আমাদের উত্তর কত হবে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তার মানে 1800 কতগুলো গুণনীয়ক, যে গুণনীয়কগুলো আছে সেই গুণনীয়কগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বারের সংখ্যা কতগুলো হবে না স্রেফ 8টা হবে। অঙ্ক আমরা জাস্ট এই পদ্ধতিতে করব। তাহলে আরেকবার বলে নিই যে 1800 ছিল, সেটাকে আমরা পুরনো এলসিএম পদ্ধতিতে তার যে সমস্ত মৌলিক উৎপাদক বা ফ্যাক্টরগুলো সেটা বের করলাম এবং সেগুলো কত না 2 3টে বেরিয়েছে 2 এর পাওয়ার 3, 3 2টো বেরিয়েছে 3 এর পাওয়ার 2, 5 2টো বেরিয়েছে 5 এর পাওয়ার হচ্ছে 2। তো এক্ষেত্রে আমরা কি করলাম প্রথমটার ক্ষেত্রে দেখো যে 2 এর পাওয়ার 3 আমরা কত নেব, প্রথমে বলেছি যে পাওয়ারগুলো সবসময় 0 দিয়ে শুরু করে আমরা জোড় সংখ্যায় নেব, বিজোড় সংখ্যাগুলো আমরা নেব না, বিজোড় সংখ্যা নিলেই সেই যে সংখ্যাগুলো হবে সেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, ঠিক আছে, সেটা আমরা দেখেছি। তাহলে এক্ষেত্রে কত হবে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 2, তারপরে 2 এর পাওয়ার 4 নিতে পারবো না, তার কারণে এখানে ম্যাক্সিমাম কত আছে না 2 এর পাওয়ার 3ই আছে, সুতরাং 3 ম্যাক্সিমাম 3 বা 3 মধ্যে 3 আমরা পেরোতে পারবো না, সুতরাং 2 এর পাওয়ার 2 গিয়ে থেমে যেতে হবে, এরপরে 2 এর পাওয়ার 4 হওয়ার কোনো সম্ভাবনা নেই। 5 এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে যদি 2 ছিল তাহলে 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার যেহেতু 2 আছে তাহলে 5 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 2, এখানে 2টো এখানে 2টো এখানে 2টো। তো এই ধরনের যখন আলাদা আলাদা করে যে সমস্ত ফ্যাক্টরগুলো বেরোবে, যেমন এর আগের অঙ্কেরগুলোর ক্ষেত্রে ফ্যাক্টর মাত্র একটাই ছিল, সেখানে অসুবিধা হয়নি, কিন্তু এখানে কি আছে না ফ্যাক্টর 2ও আছে, 3ও আছে, 5ও আছে, সুতরাং এটা বের করার পরে তারপরে সেগুলোকে আমরা কি করব যে সংখ্যাগুলো বেরোচ্ছে সেগুলোকে জাস্ট গুণ করে ফেলবো, তাহলে সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে। সবগুলো যদি 2টো করে বেরিয়েছে 2 গুণিতক 2 গুণিতক 2, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে 8 হবে। তার মানে 1800 যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো আছে না 8টি। এরপর এই ধরনের আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। অঙ্কটা কি বলছে যে 432-এর কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে যে সংখ্যাটা দিয়েছে দেখো সেটা হচ্ছে কত না 432। 432 আমরা শিখে ফেলেছি এই ধরনের অঙ্ক যখন বলবে যে এই গুণনীয়কগুলোর মধ্যে বা ফ্যাক্টরগুলোর মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার রয়েছে বা পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। তো প্রথমে আমরা পুরনো এলসিএম পদ্ধতিতে আমরা এলসিএম করব
এবং এর যে ফ্যাক্টরগুলো বের করব সেগুলো অবশ্যই কী হবে না মৌলিক সংখ্যা হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে 2 আছে তাহলে সেক্ষেত্রে প্রথমে কত 2 দিয়ে যাবে, তো সেক্ষেত্রে কত হচ্ছে দেখো 2 1 6 216 হবে। আবার 2 দিয়ে যাবে তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 108। এরপর আবার 2 দিয়ে যাবে তো সেক্ষেত্রে কত হবে না 54 হবে। আবার 2 দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 27 হবে। এরপরে আর 2 দিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, এখানে কত আছে 7 আছে, তাহলে 3 দিয়ে যাবে 3 9 27। এরপরে আবার 3 দিয়ে যাবে তো 3 3 9। তাহলে এক্ষেত্রে 432 যেটা ছিল 432-এর আমরা ফ্যাক্টর বের করলাম বা মৌলিক যে সমস্ত সংখ্যাগুলো আমরা বের করলাম এর যে গুণনীয়কগুলো, তো সেটা কত বেরিয়েছে 2 এবং 3 বেরিয়েছে। 2 এবং 3, তো 2 বেরিয়েছে এবং 3 বেরিয়েছে। 2-এর সংখ্যা কতগুলো না 1 2 3 4, 4টে 2 বেরিয়েছে, 2-এর পাওয়ার হচ্ছে কত 4। আর 3 কতগুলো বেরিয়েছে না 1 2 এবং 3, তো 3-এর পাওয়ার হচ্ছে কত না 3। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে না 2-এর ক্ষেত্রে যখন আমরা করব তার সেক্ষেত্রে কী হবে 2-এর পাওয়ার 0 দিয়ে শুরু করব, 2-এর পাওয়ার 0 হবে, 2-এর পাওয়ার 2 হবে এবং 2-এর পাওয়ার 4 হবে। আর তো যেতেই পারবো না, তার কারণ কি এখানে 2-এর পাওয়ার ম্যাক্সিমাম কত আছে 4 আছে, সুতরাং 4 অবধি গিয়ে আমরা থেমে যাব, ঠিক আছে। এরপর যেটা আছে 3, তো 3-এর ক্ষেত্রে কি হবে না 3-এর পাওয়ার 0 হবে, তারপর 3-এর পাওয়ার 2 হবে, তারপরে আর যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ এরপরে যেতে গেলে আমাকে কী করতে হবে না 3-এর পাওয়ার 4 নিতে হবে। 3-এর পাওয়ার 4 নিতে পারবো না, তার কারণ এখানে 3-এর পাওয়ার কত আছে না 3 আছে, সুতরাং ম্যাক্সিমাম 3 বা 3-এর মধ্যে তাকে টপকে আমি কিন্তু যেতে পারবো না। সুতরাং এক্ষেত্রে জোড় সংখ্যা বলতে 3-এর পাওয়ার 3 থাকলে 3-এর পাওয়ার 0 এবং 3-এর পাওয়ার 2 হবে। তাহলে কতগুলো হচ্ছে না এখানে 2-এর ক্ষেত্রে কতগুলো হচ্ছে না 3টে হচ্ছে, আর এখানে 3-এর ক্ষেত্রে কতগুলো হচ্ছে না 2টো হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর যেটা হবে সেটা কত হয়ে যাবে না যে দুটো সংখ্যা বেরোবে তাদেরকে আমরা গুণ করে ফেলবো, তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 3 2 6 আমাদের উত্তর হয়ে যাবে। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে যে 400 এখানে বলেছে যে 432-এর কতগুলো গুণনীয়ক পূর্ণবর্গ সংখ্যা হবে, তো গুণনীয়ক কতগুলো হয়েছে না গুণনীয়ক হচ্ছে এটাই, গুণনীয়ক কী বেরিয়েছে না 2⁴ × 3⁵, কিন্তু এই গুণনীয়ক তো নয়, এই গুণনীয়কের মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে, তো সেই সংখ্যাটা হচ্ছে কত 6। তো জাস্ট আমরা কি করলাম 2 যতগুলো বেরিয়েছে 2-এর পাওয়ার 4, 3 যতগুলো বেরিয়েছে সেটা লিখলাম এখানে 3-এর পাওয়ার 3, এবং এখান থেকে যেগুলো নেবো সেগুলো হচ্ছে কি না যে সংখ্যাগুলো নেবো সেগুলো হচ্ছে কত না পাওয়ার 0 থেকে শুরু করে জোড় সংখ্যাতে নেবো। 2-এর যদি আমরা 5 নিই তাহলে 5-এর পাওয়ার 0, 5-এর পাওয়ার 2, 5-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 6, 5-এর পাওয়ার 8 এভাবে নেব, আমরা বিজোড় সংখ্যায় নেব না। তার কারণ একদম শুরুতে আমরা দেখেছি যে পাওয়ার যদি 0 2 4 এই ধরনের জোড় সংখ্যায় হয় তাহলে সেক্ষেত্রে তার যে ভ্যালু বা যে সংখ্যাগুলো বেরোবে সেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমরা বিজোড় সংখ্যাতে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হয় না। সুতরাং এক্ষেত্রে 432 যেটা ছিল তার আমরা দেখলাম যে সমস্ত মৌলিক যে সমস্ত উৎপাদক বা ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো না স্রেফ 6টি। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে এই অঙ্কগুলোকে জাস্ট এই পদ্ধতিতে আমরা করব, তাহলে খুব সহজে এই ধরনের অঙ্কগুলো হবে এবং উত্তর ভুল হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি তোমরা ঠিকঠাক ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা নতুন দেখছো আমার ভিডিও, তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরাও নিয়মিত এই ধরনের ভিডিও লিঙ্ক পেতে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।